তাকে অতিক্রম করতে উজ্জীবনে, আন্দোলনে, প্রেরণায় আজও রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রতিটি বাঙালির হৃদয়ে, হৃদস্পন্দনে দীর্ঘ দেহ, সফেদ পাজামা পাঞ্জাবি, কালো মুজিব কোট, পেছন দিকে আঁচড়ানো কাঁচা পাকা চুল, কালো মোটা ফ্রেমের চশমা, চশমার পেছনে স্বপ্ন, সম্মান, সম্ভাবনা আর নির্ভরতায় ঘেরা তার দুটি চোখ। চোখ দুটি আয়না হৃদয়, আর সে হৃদয় আমাদের অহংকার। নিজস্ব ভূখণ্ড, স্বাধীন স্বদেশ গড়ার স্বপ্ন দেখেন বঙ্গবন্ধু। সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জাতির জনকের এই আহ্বানে সাড়া দিয়ে ৭১-এর রণাঙ্গনে শহীদ ৩০ লাখ। তাদের রক্তেই ছিনিয়ে আনা লাল সবুজের পতাকা। আর এরপর থেকেই নিরন্তর চলছে মুক্তির সংগ্রাম, শোষণ, বঞ্চনা আর অর্থনৈতিক পরাধীনতা মুক্ত সোনার বাংলা গড়ার লড়াই। সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির সেই পথ চলার শুরু এই টুঙ্গিপাড়ায়। পরে এ জীবন শুধু তার একার থাকেনি, হয়েছে ৫৬,০০০ বর্গ মাইলের। ১৭ই মার্চ ১৯২০ মঙ্গলবার রাত ৮টা। ফরিদপুরের গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ায় জন্ম শেখ মুজিবুর রহমানের। মধুমতি তীরে ফরিদপুরের শেষ প্রান্তে এই গ্রাম। টুঙ্গিপাড়ায় শেখ বংশের গোড়াপত্তন বোরহানউদ্দিনের হাতে। মুঘলাই রেয়াজে ছোট ছোট ইটে কাঁথা চকমিলান দালান কোঠায় অতীতের সেই সুদিনের স্মৃতি। ওরা এখানকার গাছিদারি লোক, ওনার পূর্বপুরুষের বাড়িতে জমি জমা ছিল, বাড়িতে ধানের গোলা ছিল। শেখ লুৎফর রহমান ও সায়রা খাতুনের মধ্যবিত্ত পরিবারে সবার বড় শেখ মুজিব। শুধু লুৎফর রহমান নয়, পুরো বংশেরই বড় ছেলে তিনি। তাই বাড়তি আদর পেয়েছেন সবার কাছে। বাবার গলা জড়িয়ে ধরলেই শুধু ঘুম আসে তার। বেড়ে ওঠা গায়ের ৮-১০টা শিশুর মতো। দুরন্ত মুজিবের তখন দিন কাটে খেলাধুলা, গান বাজনা আর ব্রতচারী করে। বঙ্গবন্ধুর সঙ্গে ফুটবল খেলছি ছোটবেলায় এই স্কুল মাঠে। বঙ্গবন্ধুর সাথে আমি অনেক কিছু করছি। বঙ্গবন্ধুর এই বাড়িতে এসে আমি তার সাথে দেখা করছি। সে যখন রাস্তা দিয়ে হাঁটতো তখন তার সাথে আমি যেতাম। আমাকে অনেক বলে ডাকতো, ছোট ভাই হিসেবে আমাকে ডাকতো। আমি তাকে ভাইজান বলতাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছোটবেলায় ছিলেন সবার প্রিয় খোকা। তবে প্রিয় বললে বোধহয় সব কথা বলা হবে না, এই জন্যে যে দুরন্ত, ডানপিটে এবং একরোখা এই কিশোর। তিনি ছোটবেলা থেকেই জনস্বার্থে নিজেকে নিবেদিত করবার অসংখ্য দৃষ্টান্ত তৈরি করেছেন। তবে ছন্দবদ্ধ এই জীবনে হঠাৎ ঘটে ছন্দপতন। তখন তিনি ৭ম শ্রেণীতে। বেরিবেরিতে হার্ট দুর্বল হওয়ায় নেওয়া হলো কলকাতায়। সেখানে ২ বছর চলে চিকিৎসা। ফিরে এসে বাবার সঙ্গে গেলেন মাদারীপুরে। সেখানে থিতু হওয়ার আগেই আবারও কলকাতা। এবার সমস্যা চোখে। অস্ত্রোপচারের পরামর্শ দিলেন ডাক্তার। অপারেশন থেকে বাঁচতে হাসপাতাল থেকে পালানোর বুদ্ধি আঁটেন ছোট্ট মুজিব। তবে তা আর হলো না। ১০ দিনের মধ্যেই ২ চোখে অস্ত্রোপচার। ১৬ বছর বয়সেই সারা জীবনের সঙ্গী হলো চশমা। চিকিৎসা শেষে মাদারীপুরে ফেরেন মুজিব।
অসুস্থতায় স্কুলে যাওয়া বারণ, বন্ধ খেলাধুলা। তখন চলছে স্বদেশী আন্দোলন। ছোট্ট মুজিবের সময় কাটে বিকেলে স্বদেশীদের সভায়। মনে দানা বাঁধে ইংরেজ হটানোর সংকল্প, চোখে স্বাধীনতার স্বপ্ন। 1937 সাল, নতুন স্কুলে ভর্তি হন শেখ মুজিব। বাড়িতে শিক্ষক কাজী আব্দুল হামিদ এমএসসি। গরিব ছেলেদের সাহায্য করতে তিনি গড়ে তুলেছিলেন মুসলিম সেবা সমিতি। প্রতি রোববার তার সঙ্গে বেরিয়ে পড়েন মুজিব। বাড়ি বাড়ি ঘুরে তোলেন মুষ্টি ভিক্ষার চাল, আর তা বিক্রি করে আসা টাকায় গরিব ছাত্রছাত্রীদের জন্য কেনা হয় বই খাতা। তবে হঠাৎ করেই যক্ষ্মায় মারা যান আব্দুল হামিদ। এবার সমিতির ভার নেন মুজিব। মুষ্টি চাল সংগ্রহের মধ্য দিয়েই বিকশিত হয় কিশোর মুজিবের সহজাত নেতৃত্ব। ঘরের ছেলে থেকে হয়ে উঠতে থাকেন সকলের। 1938 সাল, বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হক এবং শ্রমমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী আসছেন গোপালগঞ্জে। অনেক বড় সভা হবে, চারিদিকে সাজ সাজ রব। স্বেচ্ছাসেবক দল গঠনের ভার তরুণ মুজিবের ওপর। 1938-এ গোপালগঞ্জ মিশন স্কুলে তার প্রথম সাক্ষাৎ হয়। সেই সময় বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হক এবং খাদ্যমন্ত্রী হোসেন শহীদ সরওয়ার্দীর সঙ্গে। এবং সেই সময় তিনি নেতৃত্ব কিভাবে বিকশিত হয় তার একটা দৃষ্টান্ত তৈরি করেছিলেন। সভা করলেন শেরে বাংলা ও শহীদ সোহরাওয়ার্দী। এরপর হক সাহেব পাবলিক হলে আর শহীদ সাহেব এলেন মিশন স্কুলে। সেখানে মুজিবের উদ্যোগেই সংবর্ধনা পেলেন সোহরাওয়ার্দী। পরে লঞ্চে ওঠার পথে ভাঙা বাংলায় জানতে চান সেখানে মুসলিম লীগ হয়েছে কিনা। মুজিব হয়নি জানালেও সেদিন আর কথা এগোয়নি। নোট বইয়ে মুজিবের নাম ঠিকানা লিখে নেন সোহরাওয়ার্দী। কলকাতা ফিরে ধন্যবাদ জানিয়ে চিঠি লেখেন মুজিবকে, বলেন তার সঙ্গে যোগাযোগ রাখতে। ফিরতি চিঠি দিলেন মুজিবও। আর এর মধ্য দিয়েই কাছাকাছি আসেন রাজনীতির দুই মহানায়ক। তখনও রাজনীতিতে জড়াননি মুজিব, চলছে হাতেখড়ি পর্ব। সে সময় একদিন তার খেলার সাথী মালিককে মারধর করে আটকে রাখা হয়। ছেড়ে দেওয়ার অনুরোধে শুরু হয় গালিগালাজ। এক পর্যায়ে লেগে যায় মারামারি। শেষে সেখান থেকে বন্ধুকে ছিনিয়ে নিয়ে আসেন মুজিব। এবার মুজিব ও তার সঙ্গীদের বিরুদ্ধে করা হলো হত্যা চেষ্টা মামলা, সঙ্গে লুটপাট দাঙ্গা হাঙ্গামার অভিযোগ। এসডিও জামিন না দেয়ায় জীবনের প্রথম কারাগারে গেলেন শেখ মুজিব। এই শুরু। তারপর ভাষা, স্বাধিকার, স্বায়ত্তশাসন ও স্বাধীনতার জন্য কারাবরণ করেছেন বহুবার। বছর বয়সে 1939-এ কলকাতা যান শেখ মুজিব। এ যাত্রা চিকিৎসা নয়, রাজনীতি। দেখা করেন হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে। পেলেন গোপালগঞ্জ ছাত্রলীগের সম্পাদকের দায়িত্ব। মুসলিম লীগের দায়িত্বে না থাকলেও পরিচালনা করছিলেন তিনি। 1941-এ ম্যাট্রিক পরীক্ষা দিয়ে পুরোপুরি যুক্ত হন রাজনীতিতে। সারাদিন সভা, বক্তৃতা, মুসলিম লীগ আর ছাত্রলীগ। একটাই চিন্তা, পাকিস্তান আনতে হবে। গোপালগঞ্জে তখন মুসলিম লীগ মানেই শেখ মুজিব। একদিকে রাজনীতি, অন্যদিকে রিলিফের কাজের মধ্য দিয়ে সাধারণের পাশে দাঁড়ানো, পাশাপাশি পড়াশোনা। সব অভিভাবকের মতো মুজিবের বাবাও চিন্তিত ছেলেকে নিয়ে। ডেকে বললেন, বাবা, রাজনীতি করো, আপত্তি করব না, পাকিস্তানের জন্য সংগ্রাম করছো, এ তো সুখের কথা। তবে লেখাপড়া করতে ভুলিও না, লেখাপড়া না শিখলে মানুষ হতে পারবে না। আর একটা কথা মনে রেখো, সিনসিয়ারিটি অফ পারপাস আর অনেস্টি অফ পারপাস থাকলে জীবনে পরাজিত হবা না। বাবার এই উপদেশ কখনো ভোলেননি তিনি। 1942 পুরোপুরি ডুবে আছেন রাজনীতিতে। এ সময়ই বড় মোড় নেয় তার ব্যক্তি জীবন। শুরু হয় জীবন সঙ্গীর সঙ্গে পথ চলা। এবছর দাম্পত্যে শুরু হলেও বিয়ে হয়েছিল এর বছর 10 আগে।
মুজিবের বয়স তখন 12-13। স্ত্রী রেনুর 3। বাবা মারা গেলে রেনুর দাদা মুজিবের বাবাকে জানান তার সব সম্পত্তি 2 নাতনিকে দেবেন, তাই বিয়ে রেজিস্ট্রি করতে চান তিনি। সে অনুযায়ী তখনই রেজিস্ট্রি হয় বিয়ে। রেনুর 5 বছরে মা আর 7-এ দাদা মারা গেলে শেখ বাড়িতেই বড় হন তিনি। সংসার জীবনের শুরু এরও কয়েক বছর পর। ম্যাট্রিক পাশ করে শেখ মুজিব ভর্তি হন কলকাতা ইসলামিয়া কলেজে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক। সেটা শেখ মুজিবুর রহমানের অনুরোধে অনুমতিটা দিয়েছিলেন ওনাদের অধ্যক্ষ। এই সময় রাজনৈতিক দীক্ষা পান সোহরাওয়ার্দীর কাছে। কলকাতায় চলে আসার পরে যেটা দেখা গেল, ওনার নেতৃত্ব গুণ এত অসম্ভব রকমের ভালো ছিল, ওনাকে ছাত্রলীগে রাখতে চাইলেন না শেখ সোহরাওয়ার্দী। মাত্র 22 আন্দোলনটি বাংলায় সফল করবার ক্ষেত্রে হুসেন শহীদ সোহরাওয়ার্দী এবং তরুণ নেতা শেখ মুজিবুর রহমানই প্রধানত সক্রিয় ছিলেন। তবে পাকিস্তান পাওয়ার আনন্দটা উদযাপন করা হয়নি। কলকাতায় তখন ভয়াবহ হিন্দু মুসলিম দাঙ্গা। জীবন বাজি রেখে কর্মীদের নিয়ে ঝাঁপিয়ে পড়লেন বিপন্নদের রক্ষায়। বাংলা পার্টিশনের সারোয়ার্দী সাহেব সঙ্গে আমিও প্রসেশনে গেছি। আমার একবার এখনো মনে আছে, সারোয়ার্দী সাহেব প্রসেশন আছেন, পিস প্রসেশন বেরিয়েছে গান্ধীজি আশ্রম এখান থেকে। সারোয়ার্দী সাহেব তখন প্রায় আর দেখতাম, আমরা দেখা হতো, যেতাম এইখানে প্রসেশন সেখানে। শেখ সাহেব যেহেতু উনিও ছিলেন। দাঙ্গা খিতু হলে বিশ্রামের জন্য ফেরেন বাড়ি। সেখান থেকে আসেন ঢাকায়। আইন পড়তে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, পাশাপাশি রাজনীতি। ঢাকায় এসে পড়েন আরেক সমস্যায়। লেখাপড়ার টাকা বাড়ি থেকে আসে, কিন্তু রাজনীতির খরচ আসবে কোত্থেকে? সে কারণেই হলেন কলকাতার ইত্তেহাদ পত্রিকার পূর্ব পাকিস্তান প্রতিনিধি। কাজ এজেন্সিগুলো থেকে টাকা তোলা আর নতুন এজেন্ট নিয়োগ করা। তাতে মাসে আসে প্রায় 300 টাকা। খানিকটা সচ্ছলতা আসে মুজিবের। একটি ভাষার ভিত্তিতে একটি রাষ্ট্র তিনি নেতৃত্ব দিয়ে নির্মাণ করেছেন, এটা আর কোনো রাষ্ট্র সম্বন্ধে বলা যায় না। ভাষা আন্দোলন থেকে শুরু করে যে আন্দোলনটাকে আরো তীব্রতা দিয়ে তার নিজের নেতৃত্বে, দূরদৃষ্টিতে, তেজে এবং সংকল্পে তার সহকর্মীদের নিয়ে তিনি একটি নতুন রাষ্ট্র পৃথিবীর মানচিত্রে খাড়া করেছেন। বলে রাখি, 47-এই কলকাতার সাপ্তাহিক বিল্লাত পত্রিকার সম্পাদকের কক্ষে বসে আড্ডা দিতে গিয়ে বলেছিলেন যে এই নতুন রাষ্ট্রের রাষ্ট্রভাষা হতে হবে বাংলা। মুজিব ভাষা আন্দোলন শুরু করেন 1948 সালের 11ই মার্চ। সেদিন সকাল থেকে ইডেন বিল্ডিং, জেনারেল পোস্ট অফিস সহ শহরের নানা পয়েন্টে পিকেটিং। শেরেবাংলা একে ফজলুল হক ও মুজিব সহ 70-75 জনকে গ্রেপ্তার করে পুলিশ। মুক্তি পান 15ই মার্চ। পরদিন যোগ দেন আমতলায় সাধারণ ছাত্র সভায়। সে সভায় প্রথম সভাপতিত্ব করেন তিনি। এরপর রাষ্ট্রভাষার দাবিতে চষে বেড়ান সারা দেশ। 11ই সেপ্টেম্বর আবারও গ্রেপ্তার হয়ে কারাগারে থাকেন 1949 সালের 21শে জানুয়ারি পর্যন্ত। জিন্না ঢাকা আসেন 19শে মার্চ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উর্দুকে রাষ্ট্রভাষা করার কথা বলেন জিন্না। Let me make it very clear to you. Leave no doubt that the state language of Pakistan is going to be Urdu and no other language. ছাত্রদের সমস্যার প্রতিবাদ, না না না। এই কাণ্ডে প্রায় 5 মিনিটের জন্য নীরব হয়ে যান তিনি। তার মুখের ওপর বাংলার ছাত্রদের প্রতিবাদ এই প্রথম।
আমৃত্যু আর উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষার কথা বলেননি জিন্নাহ। 1948-এর 4 জানুয়ারি মুজিবের উদ্যোগেই গঠন হয় পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ। ব্যাপক সাড়া পাওয়ায় 1 মাসের মধ্যে সব জেলায় কমিটি গঠন করেন তিনি। 8 ফেব্রুয়ারি পাকিস্তান সংবিধান সভার বৈঠকে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করতে চান পাকিস্তান মুসলিম লীগ নেতারা। মুজিব বুঝতে পারেন বাংলা বাদ দিয়ে উর্দুকে রাষ্ট্রভাষা করার ষড়যন্ত্র চলছে। এ সময় উর্দুর সঙ্গে বাংলাকেও রাষ্ট্রভাষা করার দাবি জানান পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ ও তমুদ্দিন মজলিস। সভা সমাবেশের পর 11ই মার্চ বাংলা ভাষা দাবি দিবস পালনের সিদ্ধান্ত হয়। এর পক্ষে সমর্থন পেতে নানা জেলায় যান মুজিব। তিনি অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলনের দ্রষ্টা, এবং স্রষ্টার ভূমিকায় দেখব আমরা যে জেলখানায় ওই 4th শ্রেণীর কর্মচারী আন্দোলনে নেতৃত্ব দেবার কারণে তাকে জেলখানায় নেওয়া হয়েছিল। ছাত্রত্ব অনেকে মুচলেখা দিয়ে ফিরিয়ে পেয়েছিল, কিন্তু তিনি মুচলেখা দেননি। 52 ফেব্রুয়ারিতে কারাগারেই রাষ্ট্রভাষার দাবিতে শুরু করেন অনশন। 15ই ফেব্রুয়ারি ঢাকা কারাগার থেকে তাকে পাঠিয়ে দেয়া হয় ফরিদপুরে। অ্যাসেম্বলি বসার দিন 21শে ফেব্রুয়ারি সভা ডাকে ছাত্ররা। বিপরীতে 144 ধারা জারি করে সরকার। কারাগারে বসেই ঢাকায় গুলি চালানোর খবর পান উদ্বিগ্ন মুজিব। 2-1 দিনের মধ্যেই পৌঁছে যায় ভাষার জন্য সালাম বরকত রফিকের জীবন দেয়ার খবর। তীব্র আন্দোলনের মুখে রাজবন্দীদের মুক্তি দিতে বাধ্য হয় সরকার। 26শে ফেব্রুয়ারি মুক্তি পান শেখ মুজিব। 47-এ যে মুসলিম লীগের জন্য পাগল ছিল জনতা, পাকিস্তান পর 2 বছরেই ঘটে মোহভঙ্গ। কোটারি কুশাসন জুলুম অত্যাচারে হতাশ বাঙালি। নতুন দেশে নতুন প্রত্যাশার বদলে তারা পেল শুধু শোষণ আর অবজ্ঞা। মুসলিম লীগের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের দুঃশাসনে মানুষ অতিষ্ঠ। এ অবস্থায় 1949 সালের 23শে জুন মাওলানা ভাসানীকে সভাপতি করে গঠন হলো আওয়ামী মুসলিম লীগ। এর অন্যতম উদ্যোক্তা মুজিবকে করা হলো যুগ্ম সাধারণ সম্পাদক। জেলখানায় থাকতে থাকতেই তিনি 1949-এর 23শে জুন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হন। আওয়ামী মুসলিম লীগের হয়ে ভাসানী মুজিব তখন সরকারের দমন পীড়নের বিরুদ্ধে সোচ্চার। 1949-এর 11ই অক্টোবর আরমানিটোলায় হলো বিরাট সভা। বের হলো শোভাযাত্রাও। সামনে ভাসানী, শেরে বাংলা ও মুজিব। নবাবপুর রেল ক্রসিং এ তাদের বাধা দেয় পুলিশ। গোলমাল করার ইচ্ছে না থাকায় তারা নাজিরাবাজার রেল লাইন হয়ে যান নিমতলির দিকে। এবার পথ আটকানো হলো নাজিমউদ্দিন রোডে। সময় হয়েছে বলে সেখানেই নামাজে দাঁড়িয়ে যান ভাসানী। সে রাতেই মোগলটুলির অফিস ঘিরে ফেলে পুলিশ। দরজা ভাঙার চেষ্টা করছে তারা। ওদিকে তীব্র জ্বর নিয়ে বিছানায় পড়ে আছেন মুজিব। ভাসানীর নির্দেশ গ্রেপ্তার হওয়া যাবে না। তাই সে অবস্থায় জীবনের পরোয়া না করে 3 তলা থেকে লাফিয়ে পড়েন পাশের দোতলা বাড়িতে। 1953-তে হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 53 থেকে 66 পর্যন্ত সাধারণ সম্পাদক। এই সময়টির মধ্যে যদি আমরা একটু গভীরভাবে লক্ষ্য করি যে আওয়ামী লীগ পাকিস্তানের প্রথম বিরোধী দল হিসেবে পরিপূর্ণভাবে বিকশিত এবং তৃণমূল পর্যন্ত বিস্তৃত হয়েছিল সাধারণ সম্পাদকের সাংগঠনিক দক্ষতা এবং বাগ্মিতা, দূরদৃষ্টি, বিচক্ষণতা সব মিলিয়ে। দিনের পর দিন, বছরের পর বছর বাঙালির অধিকার আদায়ে কারাবন্দী ছিলেন মুজিব। দুর্বিসহ সেই দিনগুলোতে ছিলেন পরিবার বিচ্ছিন্ন। ছেলেমেয়েরা পায়নি বাবার আদর, স্নেহ, ছায়া। 52-এর 26শে ফেব্রুয়ারি জেল থেকে বেরোনোর পর একদিন সে ভাবনাতেই আচ্ছন্ন তিনি। সকালে স্ত্রীর সঙ্গে গল্প করছিলেন বিছানায় বসে। নিচে বসে খেলছে মেয়ে হাঁচু আর ছেলে কামাল। হাঁচু একটু পরপরই কাছে এসে আব্বা আব্বা করছে। কামাল তখন হাঁচুকে বলছে, হাঁচু আপা, তোমার আব্বাকে আমি একটু আব্বা বলি। বিছানা ছেড়ে কামালকে কোলে নিয়ে তিনি বলেন, আমি তো তোমারও আব্বা। কামাল তার কাছে আসতে চাইতো না, কিন্তু সেদিন গলা ধরে পড়ে রইল।
চুয়ান্ন নির্বাচনে গোপালগঞ্জে বিশাল ধরে ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে ভোটে দাঁড়ান বিত্তহীন মুজিব। তবে কর্মী সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বড় জয়ে আত্মবিশ্বাসী তিনি। স্বেচ্ছায় তার নির্বাচনী তহবিলে টাকা দেয় সাধারণ জনতা। প্রাদেশিক মন্ত্রিসভা গঠনের দিন কয়েকের মধ্যেই প্রধানমন্ত্রী ৬৫ সালের ৫ই ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলগুলোর সম্মেলন। সেখানেই আমাদের বাঁচার দাবি শিরোনামে ঐতিহাসিক ৬ দফা উপস্থাপন করেন শেখ মুজিবুর রহমান। And with the nature of our power structure being what it is, আমি মনে করি ৬৬ দফা একটা বাক বদলের সময়। বাক বদলটা শুধু আওয়ামী লীগের জীবনে নয়, শেখ মুজিবুর রহমানের জীবনেও। কারণ এই ৬ দফার মধ্য দিয়ে আওয়ামী লীগ বাঙালির সামনের কাতারের দল হিসেবে চলে এলো এবং বঙ্গবন্ধু অবিসম্বাদিত নেতা হিসেবে গৃহীত হয়ে গেলেন। প্রাথমিকভাবে আমাদের একটা কনফিউশন ছিল, তারপর তো অফকোর্স না হলে তো এই ৬ দফাটা নিয়ে এগুলাম কি করে। বললাম একটু আগেই বলেছি তোমাকে যে সে তেতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত আমি এই ৬ দফাকে নিয়ে গেছি এবং যার ফলে আমার বহু কেস হয়েছে। এবং আরেকটা বলা দরকার যে সেটা সম্ভবত ২১শে ফেব্রুয়ারি একটা অনুষ্ঠান আমরা পল্টনে করলাম, সেখানে আমি ডাকসুর ভিপার হিসাবে চেয়ার করলাম। তোফায়েল, তারপর আব্দুর রৌফ রাজ্জাক, আব্দুর রাজ্জাক ভাই সহ জনসভা করা হলো। জনসভা ৬ দফাটাকে আবার উপস্থাপন করা হলো, যার জন্য আমাদের ৮ জনের বিরুদ্ধে হুলিয়া হয়ে গেল, তারপরে পালিয়ে বেড়া, তারপরে জেলখানা, পুলিশ আরেক জীবন ছিল আমাদের। ওনার বিশ্বাস ছিল কি যদি আমার ক্ষমতা আসলো তো যে সমাজ আমি তৈয়ার করবো এই দেশে, এইটা যে পাকিস্তানি সমাজ ছিল ওইটা দিয়ে এখন পুরোপুরি এখন একটা অপোজিট হবে। এইভাবে কি এখানে বৈষম্য শুধু আঞ্চলিক বৈষম্য নাই, ওইটা তো ইস্ট ওয়েস্টের তো একটা আঞ্চলিক বৈষম্যের সংগ্রাম ছিল, কিন্তু সামাজিক বৈষম্য থাকবে না। কি যেসব সাধারণ লোকের সঙ্গে যে ওনার কষ্ট, ওনার অসুবিধা, যে ওনার চোখের সামনে উনি দেখতাম ওনার ক্যাম্পেনিংয়ে, ওইটা দিয়ে উনি কেন্দ্র করে ওনার এখন একটা প্রোগ্রাম করতে হবে। আর সরকারি ক্ষমতা নিয়ে, পয়সা নিয়ে, ব্যাকিং নিয়ে আমি এখন একটা ব্যবসায়ী সমাজকে আমি তৈয়ার করব, যেখানে যদি দেশ স্বাধীন হয় না, ক্ষমতা আসে, আমি উনি এইসব সুযোগ ব্যবহার করে তারপর ছোট লোক বড় হয়ে যাবে, এইটা আমার কোনো অর্থ ছিল না। বঙ্গবন্ধু ছিল কি আমার সকলের জন্য আমি একটু কাজ করে যাচ্ছি। আর এই বাংলাদেশ যদি এখন একটা স্বাধীন হয়ে আসবে এখানে, তো এইরকম হবে না যেখানে পাকিস্তানে কয়েক ব্যক্তি খুব টাকা পয়সা করে ধনী হয়ে গেছে আর সাধারণ লোক যেখানে ছিলাম ওইখানে আছে, এইটা হবে না এখানে। তো এইটা আমার বলেছি যখন ম্যানিফেস্টো আমার তৈয়ার হবে, এইটা আমি লোকের সামনে কমিট করবো। আর এটা আমার পলিটিক্সের জন্য বি লাগবে, বিকজ আমার লোককে যে আমার সঙ্গে থাকবে, আমি তো জনগণের ভোট চাই, ওনার সমর্থনও বেশি চাই। আর ওইটা যখন সব লোক আমার পিছনে চলে আসবে, তারপর আমি এখন আমার বিশ্বাস হবে কি তারপর আমাকে এখন একটা বাদ দেওয়ার কোনো এইরকম একটা সহজ ব্যাপার হবে না। তো যদি আমি সকলকে নিয়ে আসতে হবে আমার সঙ্গে, ওনাকে আমি দেখাতে হবে কি আমার যে সমাজ তৈয়ার করব, ওই সমাজের মধ্যে উনি একটু একটু ফুল পার্টনারশিপ পাবেন। 19শে মার্চ তাকে সভাপতি নির্বাচিত করে আওয়ামী লীগ। ৬ দফার পক্ষে জনমত গড়ে তুলতে থাকেন মুজিব। জনগণের অধিকার নিয়ে কথা বলায় ৬৬ সালের ৩ মাসে তাকে গ্রেপ্তার করা হয় ৮ বার। কখনো ঘটা করে জন্মদিন উদযাপন করেননি শেখ মুজিব। একটা শিশু সে তাকে রাস্তা দিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর সাথে, আমি বঙ্গবন্ধুর পলিটিক্যাল সেক্রেটারি, বঙ্গবন্ধুর পাশে আমি বসি। তখন আজকালকার মতো ওই রাস্তাঘাট বন্ধ হতো না, সামনে একটা বড় গাড়ি থাকতো, বঙ্গবন্ধু গাড়িতে যেতেন, রাস্তায় লাল বাতি জ্বললো, গাড়িটা থামলো, একটা বাচ্চা এসে বললো আসসালামু আলাইকুম মুজিব সাহেব, জানলাটা নিজে খুলে সেই ছেলেটাকে আদর করে দিল, যার জন্য তার জন্মদিনে আমরা শিশু দিবস হিসেবে পালন করি।
1968 সালের 18 জানুয়ারি বঙ্গবন্ধুকে প্রধান এবং আরো 35 বাঙালি সেনা সিএসপি অফিসারকে আসামি করে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আগরতলা ষড়যন্ত্র মামলা করে পাকিস্তানি সরকার। আগরতলা মামলার মাধ্যমে তিনি কিন্তু সারা বিশ্বে পরিচিত হয়ে গেলেন যে বাঙালির সংগ্রামী নেতা। এটিও তার জীবনে একটি আশীর্বাদ হয়ে এসেছিল। পরবর্তী ইতিহাস পর্যালোচনা করলে তাই বোঝা যায়। তো ছাত্রদের আন্দোলন, বিশেষ করে 69-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমানের কে মুক্ত করবার পথ সুগম হয়েছিল। 1968 সনের 19শে জুন যখন বিচার শুরু হয়েছে, তখনই বাংলাদেশের ছাত্র সমাজ আমরা ভাবতে শুরু করি যে বঙ্গবন্ধু যদি ফাঁসি হয়, তখন তো বঙ্গবন্ধু না, প্রিয়নেতা শেখ মুজিব যদি ফাঁসি হয়, বাঙালি জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। তখন 1969-এ সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে 11 দফা কর্মসূচি প্রণয়ন করে আমরা 17ই জানুয়ারি 1969 ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে থেকে বটতলা থেকে আমরা আন্দোলন শুরু